Hello students, welcome to AIMARS. Myself Orinder Mujumdar, first year BDS student at Kolkata R. Ahmed Dental College. তো দেখো আজকে আমরা জেন পাসের ফার্স্ট পার্ট টেস্ট কেমিস্ট্রি করব। কি আছে এই পার্ট টেস্টে? ফার্স্ট পার্ট টেস্টে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আর স্ট্রাকচার অফ অ্যাটম। টোটাল আমাদের 10টা পার্ট টেস্ট হবে আর ফুল টেস্ট আমরা করব তোমার 5টা ফুল টেস্ট। কবে হবে, কোন সিলেবাস আছে তার উপরে, তার ফ্রি পিডিএফ নোট আর ফ্রি মক টেস্টের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, 7076297377। এই নাম্বারে তুমি আমাদের মেসেজ করবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। সেখানে তোমাদের ডেলি টার্গেট থেকে শুরু করে প্র্যাকটিস পেপার, নোট সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলছে। ফার্স্ট কোশ্চেন আমাদের 2 গ্রাম হাইড্রোজেন মলিকিউলে কত মোল অ্যাটম থাকবে। তা কত মোল অ্যাটম থাকবে 2 গ্রাম হাইড্রোজেন মলিকিউলে? প্রথমে দেখি হাইড্রোজেন মলিকিউলের তোমার অ্যাটমিক ওয়েট বা মোলার ওয়েট কত। এটা তো তোমার এটা মোলার ওয়েট কত হবে হাইড্রোজেনের? একটা হাইড্রোজেনের কত? 1 গ্রাম। তাহলে দুটো হাইড্রোজেনের 2 গ্রাম। তাই এটা হচ্ছে আমাদের 1 মোল। তাহলে 2 গ্রামের কত মোল হয় আমাদের? 1 মোল টোটাল। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, তাহলে এটা আমাদের 2 মোল অ্যান্সার আসলো। নেক্সট আসো, অ্যাসারশন কি বলছে। 1 মোল CH4 এ 6.022 × 10⁻23 মলিকিউল থাকে। রিজন কি? অ্যাভোগাড্রো নাম্বার হলো 1 মোল পার্টিকেলের সংখ্যা। কথাটা কি বলছে? 1 মোল CH4 এ 6 × 10⁻23 সংখ্যক মলিকিউল থাকে। কথাটা ঠিক, 1 মোলে আমাদের এতগুলোই থাকে। আর এই সংখ্যাটাকে আমরা কি বলি? অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? তাহলে এটার অ্যাসারশন আর রিজন দুটোই ঠিক, আর রিজন আমাদের সঠিক ব্যাখ্যা। বোঝা গেছে কি জিনিসটা? 1 মোল ইজ ইকুয়ালস টু কি বলি আমরা? 6 × 10⁻23 নিয়ারলি ইকুয়ালস টু এত সংখ্যক আমাদের অণু, পরমাণু, আয়ন সমস্ত কিছুকে আমরা 1 মোল বলতে পারি। তো আর এর ওয়েটটাকে আমরা কি বলি? মোলার ওয়েট। বোঝা গেছে জিনিসটা? চলো নেক্সট কোশ্চেনে দেখি। আচ্ছা, তোমরা কোশ্চেনগুলো কীভাবে প্র্যাকটিস করবে? ভিডিওটা পজ করে প্রথমে নিজে অ্যান্সারটা করার চেষ্টা করবে, তারপর তুমি ভিডিওটা রানিং করবে। তাহলে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস হয়ে যাবে, নতুন নতুন কনসেপ্টও শিখে যাবে। আর যে কোনো কনসেপ্টে যদি অসুবিধা থাকে কোনো একটা পার্টিকুলার টপিকে, তুমি আমাদের কমেন্টে করো, আমরা সেই চ্যাপ্টারটা করানো তোমাদের পুরো চেষ্টা করবো, যে চ্যাপ্টারটা যেন তোমাকে পুরোটা ডিটেলসে করানো যায়। আর নোটসও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেই। তো দেখো নেক্সট কোশ্চেন কি। একটি গ্যাসের STPA ভলিউম 44.8 লিটার। তাহলে ভলিউম আমাদের বলে দিল 44.8 লিটার। গ্যাসের মোল সংখ্যা কত হবে? STP মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। STP বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আর তোমার প্রেশার কতটা আমাদের? প্রেশার হচ্ছে আমাদের 1 ATM। আর গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার যখন আমাদের থাকছে, সেটাই হচ্ছে আমাদের 1 মোলের সমান। আর তার যদি 22.4 লিটার যদি 1 মোল বোঝায় একটা গ্যাসের, তাহলে 44.8 কতটা বোঝাবে? তাহলে 1 কত আর 44 কত? 1 আমাদের 1/22.4। সিম্পল ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করবে তোমরা। 44.8 কতটা? 44.8/22.4। কাটাকুটি করলে আমাদের আসলো 2। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? পারবো আমরা এবার? তাহলে এই হচ্ছে আমাদের মোল সংখ্যা আমরা পেলাম। গ্যাসের মোল সংখ্যা কত আসে? 2 মোল। বোঝা গেছে? এবার নেক্সট কোশ্চেনে আসি। দেখো ল অফ ডেফিনিট প্রপোর্শন। আচ্ছা, ল অফ ডেফিনিট প্রপোর্শনটা জিনিসটা কি? আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির প্রথম দিকে 3-4টে ল পড়ি, সেই লর মধ্যে এটা একটা। তো সেই বাকি 4টে ল কি সেটা যদি আমাদের কনফিউশন থাকে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো, ওখানে বুঝিয়ে দেবো পুরোটা। তো দেখো এখানে ল অফ ডেফিনিট প্রপোর্শন, এখানে যখন তুমি কোনো যৌগ নিচ্ছ, মানে কোনো একটা উপাদান নিচ্ছ, যেমন ধরো জলই যদি নাও, H2O নাও যদি, তার যে ভরের অনুপাত তার মধ্যে উপাদানগুলো সেগুলো সবসময় ফিক্স থাকে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমার এখানে কত? 2 গ্রাম। অক্সিজেনের ক্ষেত্রে কত? 16 গ্রাম। এই অনুপাতটা কত? 1:8। এবার তুমি সমুদ্র থেকে জল নাও, বাতাস থেকে জল নাও, বা তুমি নদী নর্দমা যেখান থেকে জল নাও না কেন, সমস্ত জায়গায় আমাদের এই অনুপাতটা সবসময় 1:8 থাকবে। এটাকে আমরা বলি ল অফ ডেফিনিট প্রপোর্শন। দেখি এবার অপশনগুলো কি। CO2-তে অক্সিজেন মাস রেশিও, অক্সিজেন না, এখানে একটা কার্বন আছে, কার্বন অক্সিজেন মাস রেশিও সবসময় একই থাকে। কথাটা কি ঠিক? একদমই ঠিক কথাটা। এটাই আমাদের বলছে যে কোনো উপাদানের ক্ষেত্রে এরকম হবে। H2O-তে কম্পোজিশন টেম্পারেচারের উপর নির্ভর করে, মোটেই না। জল যে কোনো টেম্পারেচার থাকুক না কেন, এটা H আর O এর অনুপাত সবসময় 1:8 হবেই। NaCl এর পার্সেন্টেজ কম্পোজিশন ভ্যারি করে, একদমই না। NaCl এর যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে পার্সেন্টেজ কম্পোজিশন সেমই থাকবে। সব কেমিক্যাল কম্পাউন্ডের রেশিও বদলায়, মোটেই না, কোনোভাবে রেশিও বদলাবে না। বোঝা গেছে তোমার
ল অফ ডেফিনিট প্রপোর্শনটা কি জিনিস। নেক্সট দেখো 0.5 মোল CO2 মলিকুলে মোট কত অ্যাটম থাকবে। তাহলে 0.5 মোল বলছে। আচ্ছা 1 মোল CO2-তে আমাদের কত মলিকুল থাকে। 1 মোল CO2-তে 6 × 10⁻23 সংখ্যক আমাদের কি, এটা হচ্ছে আমাদের মলিকিউল। আর অ্যাটম কোনটা, এখানে কটা আছে, একটার জন্য 2 আর 1 3টে অ্যাটম কিন্তু একটা CO2-তে। তাহলে 1 মোল CO2-তে কটা থাকবে, 3 × 6 × 10⁻23 সংখ্যক অ্যাটম। বোঝা গেছে, পুরোটা মিলিয়ে হচ্ছে মলিকিউল, আর মলিকিউলের মধ্যে 3টে হচ্ছে আমাদের অ্যাটম। তাহলে 1 মোলে যদি 6 × 10⁻23 সংখ্যক মলিকিউল থাকে, তাহলে আমাদের পুরোটাতে কত অ্যাটম থাকবে, যে কটা অ্যাটম একটাতে থাকে তার সাথে 6 × 10⁻23 গুণ। জিনিসটা বোঝা গেছে কি। নেক্সট দেখো এবার কি 1 মোলে অ্যাটম থাকে, এবার তোমার তাহলে অ্যাটম কতগুলো, এতগুলো। এবার আমাদের 0.5 মোলে, তাহলে 0.5 মোলে কতটা থাকবে, তাহলে আমাদের 0.5 মানে কি, হাফ ইন্টু 3 × 6 × 10⁻23। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 3, 3 তেরিক্ষা আমাদের 9 × 10⁻23। এই 9 × 10⁻23 বোঝা গেছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের থাকে, প্রায় এরকম টাইপের কোশ্চেন পাওয়া যায়। নেক্সট দেখো তাহলে নেক্সট কোশ্চেনটা কি আসছে। আচ্ছা চলো নেক্সট অ্যাসারশন কি বলছে, আইসোটোপের কেমিক্যাল প্রপার্টিজ একই থাকে। আইসোটোপ কোনগুলো, যাদের আমরা আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার আমাদের সেম হবে, অ্যাটমিক নাম্বার সেম, বাট মাস নাম্বার ডিফারেন্ট হতে পারে, সেটাই হচ্ছে আমাদের আইসোটোপ। ক্লিয়ার। তাহলে আইসোটোপ যখন আমাদের মাস নাম্বার ডিফারেন্ট বা অ্যাটমিক নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার সেম মানে ইলেকট্রন নাম্বার সেম। আচ্ছা কেমিক্যাল নেচার কিসের উপর ডিপেন্ড করে, কোনো উপাদানের অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন নাম্বারের উপর। তাহলে আইসোটোপের কেমিক্যাল প্রপার্টিজ এক থাকবেই অবশ্যই, কারণ অ্যাটমিক নাম্বার সেম। রিজন কি বলছে, আইসোটোপের অ্যাটমিক নাম্বার একই থাকে। একদম ঠিক, দুটোই ঠিক। অ্যাসারশন রিজন দুটোই সত্য, এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে দেখি আমরা। n = 3 আর l = 2 অরবিটাল হলো। কি বলছে স্যার, n = 3 আর l = 2। স্যার এই জিনিসটা খুব আমাদের প্রবলেম হয়, মনে থাকে না কি করে কি হয়, কোয়ান্টাম নাম্বার জিনিসটাই আমরা জানি না। তো দেখো সবার প্রথমে মনে রাখবে n হচ্ছে গিয়ে, n মানে আমাদের শেল, মানে ধরো একটা গ্রাম, ঠিক আছে। এর মধ্যে l হচ্ছে আমাদের, এলটা কি হয় 0 থেকে n-1 পর্যন্ত হয় হচ্ছে এল এর ভ্যালু। এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রামে কতগুলো ঘর বা বাড়িগুলো আছে কতগুলো, এটা হচ্ছে এল। ক্লিয়ার হলো। এবার এখানে এম হচ্ছে, এম দিয়ে আমরা বুঝি যে এই প্রত্যেকটা বাড়িতে কতগুলো ঘর আছে, বা এমটা কি হয় -l, তার থেকে 0 +1 +l, এগুলো দিয়ে আমরা বুঝি প্রত্যেকটা বাড়িতে কটা করে ঘর আছে। আর এস ফর স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা দিয়ে আমরা বুঝি স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা কি হয় +12 or -12। এটা দিয়ে আমরা বুঝবো যে ঘরের মধ্যে কতজন লোক থাকতে পারে, ম্যাক্সিমাম +12 -12 দিয়ে 2 জন লোক থাকতে পারে। বোঝা গেছে, দুটো ভ্যালু আসে তাই জন্য 2 জন লোক থাকতে পারবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এন হচ্ছে শেল, মানে পুরো একটা গ্রামের মতন, তার মধ্যে ছোট ছোট বাড়িগুলো হচ্ছে আমাদের এল, হচ্ছে সাব শেল, তার মধ্যে এম এটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা বোঝাচ্ছে, আর দেন এস হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন, মানে ইলেকট্রনগুলো আমাদের কোন দিকে ঘুরছে একটা ঘরের মধ্যে বা একটা অরবিটালের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তার স্পিন নাম্বার বা সেটা কোন দিকে ঘুরে, একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার অপোজিটে, সেটা দিয়ে আমরা এস বুঝতে পারছি। ক্লিয়ার হচ্ছে জিনিসটা। এবার দেখো তাহলে n = যখন আমাদের 3 আসছে তখন কি কি হতে পারে, এল এর ভ্যালু হতে পারে 0 1 2, n-1 যেহেতু 0 1 2 আসলো। আচ্ছা 0 দিয়ে আমরা কি বুঝি, 0 1 2 3 এই ভ্যালুগুলো দিয়ে আমরা বুঝি। 0 দিয়ে আমরা এস নম্বর ঘরটা বুঝি, স্যার এস নম্বর বাড়িটা বুঝি। 1 দিয়ে পি, 2 দিয়ে স্পিড ডি, 3 দিয়ে এফ। এটা কীরকম স্যার, এটা হচ্ছে কি যেমন একটা গ্রামের মধ্যে আমাদের বিভিন্ন মোড়লের বাড়ি থাকে, বিজনেসম্যানের বাড়ি থাকে, চাষার বাড়ি থাকে, এটা সেরকম এসপিডিএফ এরকম বিভিন্ন টাইপের আমাদের আলাদা আলাদা সাবশেল। বোঝা গেছে। এবার দেখো প্রত্যেকটার মধ্যে কতগুলো করে অরবিটাল থাকবে। অরবিটাল মানে বাড়ির মধ্যে যে ঘরগুলো, কোন বাড়িতে কতগুলো ঘর থাকবে।
এস হচ্ছে সবথেকে গরিব, তার মধ্যে কটা ঘর থাকে দেখা যাক। 0 দিয়ে আমরা এস বুঝি, এর এম এর ভ্যালু কত, এল ইজ ইকুয়াল টু 0 হলে এর এম এর ভ্যালু, আমার এটা কিন্তু কোশ্চেন না, আমি তাও তোমাদের বলছি, পরে কোশ্চেনে কাজে লাগবে। এম এর ভ্যালু আমাদের 0, -0 আর +0 তো একই জিনিস। এল ইজ ইকুয়াল টু যদি 1 হতো তাহলে এম কি হতো, এটা কি এস, এটা হচ্ছে পি, একটু বড় লোক, সেটা হচ্ছে আমাদের এম হচ্ছে -1 0 +1, বোঝা গেল। আর এল ইজ ইকুয়াল টু যখন 2, এমটা কি হচ্ছে -2 -1 0 +1 +2, এই হচ্ছে আমাদের এম। তাহলে এগুলো দিয়ে আমরা ঘর সংখ্যা বুঝতে পারছি, কে কত বড় সেটা বোঝা যাচ্ছে। এসপি 2 দিয়ে হচ্ছে ডি। আর সেরকমভাবে এল ইজ ইকুয়াল টু 3 এখানে জায়গা নেই, এখানে লিখছি আমি। এল ইজ ইকুয়াল টু 3 এর জন্য আমরা এফ বুঝি, এফ দিয়ে আমরা বুঝবো -3 -2 -1 0 +1 +2 +3, মোট আমাদের 7টা ঘর। এই অনেক বড় লোক, গ্রামের মধ্যে সবথেকে বড় লোক হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, তো প্রত্যেকটা ঘরে কতজন করে থাকে, 2 জন করে, মানে 2টো করে ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা, আমাদের এখানে কি বলছে, n/3 l/2 দিয়ে কোন অরবিটালটা বোঝানো হচ্ছে। n=3 দেওয়া আছে, এই যে n=3, আর তার মধ্যে l=2, l=2 হলে আমাদের এই যে l=2 দিয়ে আমরা কোনটা বুঝবো, তাহলে 2d বোঝা, 2 দিয়ে আমরা কি বুঝি, d বুঝি, তাহলে d বুঝলে তাহলে n3, এই হচ্ছে 3d, বোঝা গেছে। এই প্রথম যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে আমাদের, সেটা দিয়ে আমরা শেল বুঝি, আর যে এল এর নাম্বার দিয়ে আমরা এসপিডিএফ কিনা সেটা বুঝতে পারি। তো জিনিসটা আমি একটু সময় নিয়ে বোঝালাম, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করো, আমি তোমাদের আবার ডিসক্রাইব করে দেবো। নেক্সট কোশ্চেনে আসো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 4 হয় তাহলে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে দিচ্ছে আমাদের 4, তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। একটা তোমাদের নর্মাল ফর্মুলা আছে 2n², সেটা কত, 2 × 4 = 16 দিলে আমাদের হয়ে যাবে 32। এই হচ্ছে আমাদের কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 32 ইলেকট্রন। আমরা অ্যান্সার তো করে ফেললাম। আর যদি একটু বুঝতে চাও, আমি একবার জাস্ট নর্মালভাবে বলছি, তাহলে n = আমার এখানে 3 ছিল, এরকমভাবে n = 4 করবো। 4 করার পর এল এর প্রত্যেকটা ভ্যালু বের করলাম, বের করার পর এরকম 0 এর জন্য এম কত, 1 এর জন্য এ কত, 2 এর জন্য কত, 3 এর জন্য কত, 4 এর জন্য কত, এরকমভাবে আমরা করবো, ঠিক আছে। 1 2, আচ্ছা এখানে 3 তো অপশানেই নেই, এখানে n = 3 এর জন্য l = 3 হতে পারে না, তো এল 4 এর জন্য হবে, কারণ n-1 পর্যন্ত। জিনিসটা বোঝা যাচ্ছে তো, তো সেখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা আমি করে দেখাচ্ছি একবার। ধরো তোমার n = আমাদের 4 আছে, তাহলে এল কত, এল হচ্ছে আমাদের 0 1 2 3, তাহলে l = 0 এর জন্য m = 0, মানে একটা ঘর। l = 1 এর জন্য m = -1 0 আর হচ্ছে +1, তাহলে আমাদের 3টে ঘর, এই একটা ঘর গেল, 3টে ঘর গেল। l = 2 এর জন্য m হচ্ছে -2 -1 0 +1 +2, 5টা ঘর। l = 3 এর জন্য m হচ্ছে আমাদের -3 -2 -1 0 +1 +2 +3, মোট 7টা ঘর। তাহলে 7 আর 5 12, তাহলে 14 15, আর হচ্ছে টোটাল আমাদের 16টা ঘর। তাহলে প্রত্যেকটা ঘরে কতজন করে থাকবে, 2 জন করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 16 × 2 হচ্ছে আমাদের 32টা ইলেকট্রন। বোঝা গেল কি জিনিসটা, কতগুলো ইলেকট্রন থাকতে পারে n = 4 হিসেবে, এরকমভাবে বের করতে পারবো। আর শর্টকাট ফর্মুলা কি, 2n²। চলো নেক্সট কোশ্চেনে আসি এবার। আচ্ছা এই নোটটা আমি একবার আবারও বলে দিচ্ছি, কোন নাম্বার ম্যাচ করলে পাবে, 7076297377। এই নোট তো পাবেই, তার সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ডিপিপি পাবে, তার সাথে তোমার মক টেস্টও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো। একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার হলো, 4টি কোয়ান্টাম নাম্বার দিয়ে দিয়েছে কি কি দেখো, n = 2 দিয়ে দিয়েছে, l = 1 দিয়ে দিয়েছে, m = 0 আর s = +½ তাহলে কোনটা বোঝাচ্ছে, দেখো n = যখন 2, l = 1, মানে এটা 0 1 কি বোঝায়, 0 1 2 3 s p d f, তাহলে 1 দিয়ে আমরা বুঝবো p সাবশেল, p সাবশেলের মধ্যে 0 নম্বর, মানে এবার দেখো p এর কি ভ্যালু হতে পারে, m এর কি ভ্যালু হতে পারে, -1 0 +1, এই ভ্যালুটা হতে পারে। তাহলে 3টে আমাদের ঘর পাবো, 1 2 এই 3। তাহলে প্রথমটা কি বলি px, সেকেন্ডটাকে py, তারটাকে pz, তাহলে এটার ভ্যালু -1 0, এটা +1, তাহলে কোন ভ্যালুটা আমরা, py। ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে আর কোন অরবিটালের, কোন শেলের, 2 নম্বর শেলের, তাহলে 2py। জিনিসটা ক্লিয়ার হয়েছে, m = 0 দিয়ে। আচ্ছা s = যদি +½ দিয়েছে, যদি -½ দিত, দুটোর জন্যই আমরা একই ইলেকট্রন পাই, কারণ একটা
অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, ভ্যালু দুটোই হতে পারে। জিনিসটা ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দেখো। বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের এনার্জি নির্ভর করে কিসের উপর? বোর কি বলেছিল যে তোমার নিউক্লিয়াসের চারপাশে কক্ষের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, সেগুলো কি স্থির কক্ষপথে ঘুরতে থাকে, না তো তার শক্তি বাড়তে থাকে না তো কমতে থাকে। এটা কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র শেল নাম্বারের উপরে, মানে কত নম্বর শেল বা কত নম্বর কক্ষ। তো আর কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ফর্মুলাটা আমি একবার মনে করিয়ে দিই। ফর্মুলা আমাদের ছিল, তোমরা হয়তো পড়েছো, E is equals to -13.6 NZ স্কোয়ার বাই এন স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ইটা কিসের উপর নির্ভর করছে? জেড তো কনস্ট্যান্ট যে কোনো অ্যাটমের জন্য, ই প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। তাহলে আমাদের মুখ্য কোয়ান্টাম নাম্বার বা এন এর উপর নির্ভর করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার দেখো বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের এনার্জি নির্ভর করে কিসের উপর? বোর্ড মডেল অনুযায়ী ইলেকট্রনের একই কোশ্চেন, সরি সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। যদি কোনো অরবিটালে দুটো ইলেকট্রন থাকে তাদের স্পিন কোয়ান্টাম নাম্বার হবে। যদি কোনো অরবিটালে দুটো ইলেকট্রন থাকে তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কি হবে? এসে বললে আমি কি বলেছি, দুদিকে ঘুরতে পারে, এক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর এক হচ্ছে ঘড়ির কাঁটার অপোজিটে। সেটাকে আমরা কি দিয়ে বোঝাই? +½ অথবা -½ তাহলে দুটো ভ্যালু থাকতে পারে, তাহলে আমাদের এটা হবে +½ আর -½ বোঝা গেছে? চলো তাহলে নেক্সট কোশ্চেনে আসি। দেখো আউট অফ প্রিন্সিপাল অনুযায়ী কোন অরবিটাল আগে ভরবে? আচ্ছা, এবার এটা দুরকম পদ্ধতি করা যায়, আমি তোমাকে শর্টকাট পদ্ধতিটা বলছি। আমরা সবার প্রথমে দেখবো n+l এর ভ্যালুটা কি আছে। যে কোনো তোমার যখনই বলবে যে কোনটায় আগে ইলেকট্রন ঢুকবে কোনটায় পরে ঢুকবে, সেটা আমরা n+l রুল দিয়ে পাই। কি করে পাই? যেটার শক্তি কম সেটা হচ্ছে কি আগে ইলেকট্রন ভরবে, যেটার শক্তি বেশি সেটার ইলেকট্রন পরে ভরবে। তো n+l দিয়ে আমরা শক্তিটা বের করতে পারি। তাহলে আমরা 3Dর জন্য দেখি। 3Dর জন্য n কত? 3। l কত? d এর জন্য l কত হয়? 0, 1, 2। l হচ্ছে 2, তাহলে ভ্যালুটা কত n+l এর? আমাদের 5। আচ্ছা, 4s এর জন্য n হচ্ছে আমাদের 4, l হচ্ছে আমাদের কি 0, তাহলে n+l হচ্ছে আমাদের 4। বুঝা গেছে? নেক্সট দেখো 4s এর পরে 4p। 4p এর জন্য n কত? 4, l কত? 0sp, তাহলে আমাদের 0, 1, 2, 3 spd, তাহলে l হচ্ছে আমাদের 1, তাহলে n+l হচ্ছে আমাদের 5। আর 5s এর জন্য n = 5, l = 0, তাহলে n+l = 5। আচ্ছা, এবার তো স্যার n = 5 তিন জায়গায় আসলো, তাহলে স্যার কোনটা নেব? প্রথম কথা হচ্ছে কি সব থেকে লোয়েস্ট আমাদের পেয়ে গেছি n+l হচ্ছে 4, কিন্তু বাকি তিনটার মধ্যে যদি কম্পেয়ার করতে হয় কীভাবে কম্পেয়ার করবো? কম্পেয়ার করবে হচ্ছে কি তোমরা যেটার n যখন n+l ভ্যালু সেম হয় তখন n এর নাম্বারের উপর ডিপেন্ড করে। n যার সবথেকে কম তার শক্তি কম, তার মধ্যে ইলেকট্রন আমাদের আগে পড়বে। তাহলে কি ক্রমটা কি হবে? সব থেকে প্রথমে 4s, তারপর 3d, তারপর আমাদের 4p, দেন হচ্ছে আমাদের 5s। এর মধ্যে শক্তি স্তর হচ্ছে এই হচ্ছে কি আমাদের শক্তির ক্রমটা এই চারটের মধ্যে। তাহলে সবার আগে কোনটায় পড়বে? আমাদের 4s এ। ক্লিয়ার হয়েছে? বোঝা? অনেকে ভুল করে এটা 3D করতে, কারণ 3D ভ্যালুটা কম দেখছিলে, কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু নয়। আচ্ছা, নেক্সট আসো। দেখো অ্যাসারশন বলছি, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনের এক্স্যাক্ট পজিশনের মোমেন্টাম একসাথে নির্ণয় করা যায় না। কথা ঠিক। হাইজেনবার্গ কি বলেছিল? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী ∇x ডট ∇p ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। ফর্মুলাটা মনে আছে তো? তো এখানে বলছি কি কোনো বস্তুর পজিশনের যে অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তা সেটার ইকুয়ালস টু h/4π হয়। আর একটা কি বলছি যে এই দুটো একসাথে আমরা কোনোদিন নির্ণয় করতে পারবো না। কেন পারবো না ইলেকট্রনের ক্ষেত্রে? কারণ দেখো, তুমি একটা কল্পনা করো, তোমার একটা ফ্যানের কথা কল্পনা করো। তোমার ফ্যান যখন খুব স্পিডে ঘুরছে তখন তার কোনো একটা ব্লেডের পজিশন কি তুমি বলতে পারো? যতক্ষণে তুমি বলছো ততক্ষণ সেটা আরও ঘুরে যাচ্ছে। তো এরকমভাবে ইলেকট্রনের কি, ইলেকট্রন কিন্তু আলোর গতিবেগে চলাফেরা করে। তো সেটাকে আমরা যদি কণা হিসেবে কল্পনা করি তাহলে আমরা তার স্থির ∇x মানে পজিশনটা নির্ণয় করতে পারি। কিন্তু সেটা আলো কত রকম ধর্ম দেখায়? দু রকমের ধর্ম দেখায়। এক হচ্ছে কণা ধর্ম দেখায়, তার সাথে তোমাদের ওয়েভ ধর্মও দেখায়। ওয়েভের ধর্মে চলে তাহলে আলোর গতিবেগে চলছে, তাহলে তার পজিশনকে আমরা নির্ণয় করতে পারবো? একদমই পারবো না। আর যখন ওয়েভ গতিবেগে চলছে তখন তার কি আমরা ভরবেগ, তার কি ভর পাবো আলাদা করে? ভর কিন্তু আমরা পাবো না। জিনিসটা বোঝা গেছে কি কেন পারবো না আমরা ইলেকট্রনের বের করতে?
তাহলে এর অ্যাসারশনও ঠিক আর রিজনও ঠিক। তাহলে অ্যাসারশন আর রিজন দুটোই সত্য, আর রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু কনসেপচুয়াল কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এটা লাস্ট কোশ্চেন, মানে তোমার এমসিকিউর যে ফার্স্ট প্যাটার্ন যেটাতে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে সেটার লাস্ট কোশ্চেন এটা। এই পার্টটায় তোমার ভুল হলে কিন্তু -0.25, মানে একটা কোশ্চেন ভুল হলে 1/4 কাটা যাবে, আর ঠিক হলে তোমরা পাবে 1। বোঝা গেছে? তো এই পার্টগুলো তুমি খেয়াল করে করবে, যেটা না পারবে সেটা ছাড়বে, কিন্তু সবগুলো করার দরকার নেই। আচ্ছা, একটি অ্যাটমের মোট ইলেকট্রন 17, এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো, ইলেকট্রনিক কনফিগারেশন কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 17টা। তাহলে আমরা একটু আগে আউবয় প্রিন্সিপাল, আচ্ছা না, আউবয় প্রিন্সিপাল তোমাদের বলা হয়নি, একবার তোমাদের আউবয় প্রিন্সিপালটা তোমাদের বলে দিই। আউবয় প্রিন্সিপাল অনুযায়ী আমরা ইলেকট্রন ফিল আপ করবো। কীরকম ভাবে দেখো, তোমাদের অনেকে মনে রাখতে অসুবিধা হয়, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই পার্টটা। হ্যাঁ দেখো, ফার্স্টে আমাদের 1s, আচ্ছা ফার্স্টে লিখবে 1 2 3 4 5 6 7, ঠিক আছে লিখলে। এবার যতগুলো নাম্বার সে কটাই আমাদের সাবশেলের সংখ্যা হবে। কীরকম ভাবে স্যার? একের জন্য 1s, কালারটা একটু চেঞ্জ করে নিই, 1s, 2 এর জন্য 2s আর 2p, 3 এর জন্য আমরা পাবো 3s 3p আর হচ্ছে আমাদের 3d, 4 এর জন্য 4s 4p 4d আর হচ্ছে আমাদের 4f। এবার স্যার 4 এর পরে আমাদের সিলেবাসে আছে না? আমাদের সিলেবাসে নেই, তাই 5 এর জন্য আমরা 5 এর জন্য আমরা কত দূর লিখবো? 5f পর্যন্ত লিখবো। 5g হয়, কিন্তু 5g আমাদের সিলেবাসে নেই, আমাদের দরকারও পড়ে না। আচ্ছা, 5f, দেন 6s 6p 6d, 6fও আমাদের দরকার নেই, পরীক্ষায় খুব একটা আসে না আমাদের, তো আমরা লিখতে পারো, লিখলেও একই নিয়ম হবে, না লিখলেও একই রকম, 7s 7p। আমাদের দরকার শুধুমাত্র এই 7p পর্যন্ত আমাদের মোটামুটি দরকার হয় ইলেকট্রন ফিল আপের সময়। দেখো, প্রথমে আমরা 1s এ ভরবো, ভরলাম 1s এ, 1s সব থেকে কমজোরি, তো বড় হলো 1s এ। এবার 1s থেকে ঘুরে ঘুরে আমরা আসবো আবার ইনিশিয়ালে, এসে আবার এই 2s হয়ে যাব, 2s হয়ে গিয়ে 2p হয়ে 3s, দেন আবার 3p হয়ে 4s, দেন আবার 3d হয়ে 4p হয়ে 5s। বোঝা যাচ্ছে? এরকমভাবে তুমি মনে রাখতে পারো। দেন 4d হয়ে 5p হয়ে 6s, দেন 4f হয়ে 5d হয়ে 6p হয়ে 7s, দেন তোমার 5f 6d 7p। জিনিসটা কি ক্লিয়ার হলো? এটা তুমি এক তো n+ রুল দিয়েও মনে রাখতে পারো, অথবা এরকমভাবে এই সিকোয়েন্সটা দিয়েও তোমরা মনে রাখতে পারো। দুবার প্র্যাকটিস করবে, এটা হয়ে যাবে। তাহলে কি আসলো প্রথমে? 1s 2s 2p 3s, দেন 3p, দেন 4s, দেন আমাদের 3d 4p, দেন 5s, দেন 4d, দেন 5p, দেন 6s, দেন আমাদের 4f, দেন 5d, দেন 6p, দেন 7s, এরকমভাবে বাড়তে থাকবে। এই সিকোয়েন্সে যেটা লেখা আছে এটাই মুখস্থ, সবসময় মুখস্থ রাখার দরকার নেই, মুখস্থ হয়ে গেলে তো খুবই ভালো। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে ইলেকট্রন 17 আছে, তাহলে কি করবো? এসে কটা ইলেকট্রন ফিল হয়? 2টো ইলেকট্রন। পিতে কটা ঘর ছিল? পিতে ছিল আমাদের 3টে ঘর, তাহলে আমাদের 6টা ইলেকট্রন ফিল আপ হবে। ডিতে আমাদের কটা ঘর ছিল? 5টা, তাহলে আমাদের 10টা ইলেকট্রন ফিল আপ হবে। এফে কটা? 7টা ঘর, তাহলে 14টা ইলেকট্রন আমাদের ফিল আপ হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এবার সেই সংখ্যা হিসেবে ফিল আপ করি। 1s2 2টো হয়ে গেল, 2s2 4টে হয়ে গেল, তাহলে 2s পরে 2p 6, 4 আর 6 4 10, তারপর 2p এর পরে 3s, 10 আর 2 12, তারপর এই 12 আর 5 আমাদের হয়ে গেল 17। ক্লিয়ার হয়েছে? তাহলে 1s2 2s2 2p 6 3s2 3p 5। ম্যাক্সিমাম পিতে রাখবো 5টা, এসে রাখবো 2টো, ডিতে রাখবো আমরা কটা? ডিতে 10টা আর এফে 14টা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। এবার আমাদের ক্যাটাগরি 2, এই ক্যাটাগরিতে তোমার প্রত্যেক কোশ্চেনে 2 মার্ক করে পাবে। এখানে একটার বেশি অপশান তোমাদের ম্যাক্সিমাম টাইমে কারেক্ট হয়, তো সেগুলো তোমাদের সব কটা দাগাতে হবে। যদি একটা তুমি ভুল দাগাও যে এটা ঠিক না, তাহলেও তোমরা মাইনাস হবে না, তোমরা পুরোটা 0 পাবে। ঠিক আছে? তো এই পার্টের কোশ্চেনগুলো কিন্তু একদম অ্যাটেন্ড করবে। ঠিক আছে? 2টো বা 3টে তোমরা প্রত্যেকটা অপশান দাগিয়ে আসবেই, যদি নাও জানা থাকে, কখনো ছাড়বে না এই পার্টটা। আচ্ছা দেখো, একটি আননোন গ্যাসের STPA ভলিউম 22.4 লিটার, মাস দিয়ে 44 গ্রাম, নিচের কোন স্টেটমেন্টটা সঠিক? কি করে করবো স্যার?
22.4 লিটার মানে কি, এটাই আমরা কি বলেছিলাম, মানে হচ্ছে 1 মোল, তাই তো। আর এখানে কি বলছে, মাস কত বলে দিয়ে 44 গ্রাম। 22.4 লিটারের মাস 44 গ্রাম, মানে এটাই হচ্ছে আমাদের 1 মোল। ক্লিয়ার? তাহলে এইদিকে অপশানগুলো দেখি এবার। গ্যাসের মোলার মাস 44 গ্রাম পার মোল, ঠিক। 22.4 লিটার মানে 1 মোল, আর 1 মোলের ওয়েট যদি বলে দেয় তো সেটাই আমাদের মোলার ওয়েট। তাহলে মোলার মাস হচ্ছে গিয়ে আমাদের 44 গ্রাম পার মোল। এবার গ্যাসটা হলো CO2, দেখে নিই গ্যাসটা CO2 কিনা। কার্বনের কত 12, অক্সিজেনের কত 16 × 2, 16 2 32 আর 12 44, তাহলে এটা হচ্ছে CO2। একদম ঠিক স্যার। এবার গ্যাসের মোল সংখ্যা 2, মোটেও না। গ্যাসের মোল সংখ্যা 22.4 মানে 1 মোল, এটা আমাদের ভুল হয়ে গেল। অপশন ডিতে দেখো 1 মোলে 6 × 10⁻23 সংখ্যক মলিকিউল আছে, ঠিক একদম। 1 মোলে 6 × 10⁻23 সংখ্যক মলিকিউল থাকে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসি আমরা। এই পার্টটা তো বোঝা গেল, এই প্রথম কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে আসো। একটি আননোন গ্যাসের এসটিপিতে ভলিউম আমাদের 22.4 লিটার। তাহলে এসটিপিতে ভলিউম কত বলে দিয়েছে, 22.4 লিটার ভলিউম। আচ্ছা, তাহলে মানে কি একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে, একই কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসো। নিচের কোনগুলো ডাল্টন অ্যাটমিক থিওরির সীমাবদ্ধতা? ডাল্টন কি বলেছিল, যে অ্যাটমকে ডিভাইড করা যায় না, সবথেকে ক্ষুদ্রতম যে পার্টটা ডিভাইড করে সেটা হচ্ছে অ্যাটম। কিন্তু অ্যাটম পরে দেখা গেল কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটেই ডিভাইড করা যাচ্ছে এর মধ্যে। তাহলে এটা এর সীমাবদ্ধতা, তাই তো। নেক্সট দেখো, আইসোটোপকে এক্সপ্লেন করতে পারেনি। ডাল্টন কি বলেছিল, একই পদার্থের মধ্যে প্রত্যেকটা যে অণু মানে অ্যাটম হবে তার ভর সমান হবে, কিন্তু আইসোটোপের ক্ষেত্রে দেখা যায় কি, কেমিক্যাল নেচার এক হলেও তার ভর আমাদের আলাদা হতেই পারে। C12, C14 দুটোর ক্ষেত্রে কি ভর আলাদা, আইসোটোপকে ডাল্টনের থিওরি এক্সপ্লেন করতেই পারে না। নেক্সট দেখো, আইসোবারের কনসেপ্টে এক্সপ্লেন করতে পারে না। যেমন আমাদের দুটো আলাদা, আর একটা জিনিস উনিও বলেছিলেন যে যদি উপাদান আলাদা হয় তার ভর সংখ্যা আলাদা হবে, কিন্তু এরকমও দেখা যায় যে আইসোবারের ক্ষেত্রে কি ভর সংখ্যা সেম হতে পারে। তো আইসোবারের কনসেপ্টও উনি এক্সপ্লেন করতে পারে না, তাহলে এটাও ঠিক। অল অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট একই বলা হয়েছিল, বলছে একটা এলিমেন্টের সমস্ত অ্যাটম একই রকম হতে পারে, এরকম নাও হতে পারে। একটা এলিমেন্টের যে সমস্ত অ্যাটম এক নাও হতে পারে। কার্বনের ক্ষেত্রে কার্বন দিয়ে কোনো যৌগ তৈরি হচ্ছে, তো তার মধ্যে C12ও থাকতে পারে, C14ও থাকতে পারে। তাহলে একই রকম অ্যাটম নাও হতে পারে। তো বোঝা গেছে কি, তাহলে চারটেই এর মধ্যে সীমাবদ্ধতা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে দেখি। কোয়ান্টাম নাম্বারের সঠিক ব্যাখ্যা। কোয়ান্টাম নাম্বার দিয়ে কি কি বোঝানো হয়? এন দিয়ে আমরা কি বুঝি, শেল বুঝি। শেলটা কথা সব থেকে পুরো মানে গ্রামটার কথা বলা হচ্ছিল শেল দিয়ে, তাহলে এই গ্রামটা দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের শেলের সাইজ বোঝাচ্ছে। এন যত বাড়ে শেলের নাম্বার বাড়ে, আর নাম্বার বাড়লে সাইজ বাড়তে থাকে। নেক্সট এল দিয়ে অরবিটাল শেপ বোঝায়। এল দিয়ে কি বুঝছিলাম, S P D F, এস গোলাকার, পি দিয়ে কি ডাম্বেল আকৃতি, আর কি ডি দিয়ে কি ডি ডাম্বেল আকৃতি, মনে আছে কি এগুলো? তাহলে এইগুলো দিয়ে কি বোঝাচ্ছে, এল দিয়ে আমরা অরবিটালের শেপ বোঝাচ্ছি। এম দিয়ে কি অরবিটালের ওরিয়েন্টেশন বোঝাচ্ছি, মানে কোন অ্যাক্সিস বরাবর আছে অরবিটালটা। এম দিয়ে আমাদের কতগুলো ঘর আছে, সেই ঘরগুলো কোন কোন অ্যাক্সিস বরাবর আছে। যেমন পি এর ক্ষেত্রে হয় PX, পি এর যে তিনটে ঘর সেটাকে আমরা PX, PY, PZ, মানে তিনটে আলাদা আলাদা অ্যাক্সিসে রয়েছে, তার মানে এটা ওরিয়েন্টেশন বোঝাচ্ছে। এস দিয়ে আমরা কি বোঝাই, ইলেকট্রনের স্পিন, মানে ইলেকট্রন কোন দিকে ঘুরছে। ইলেকট্রন ঘুরতে পারে কোন দিকে, একটা হচ্ছে ঘড়ি কাটার দিকে আর একটা হচ্ছে ঘড়ি কাটা অপোজিটে, তাহলে +½ আর এদিকে হচ্ছে -½ তাহলে এস দিয়ে আমরা ইলেকট্রনের স্পিন বোঝাচ্ছি। ক্লিয়ার হলো কোয়ান্টাম নাম্বার দিয়ে কি কি বোঝানো হয়। নেক্সট দেখো, নিচের কোনগুলি ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি বোঝায়, যে যেটা আমাদের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না, সেটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ কি, ইন্টেন্সিভ প্রপার্টি যেগুলি আমাদের, যে প্রপার্টিগুলি পদার্থের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, ডোন্ট ডিপেন্ড অন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে কিন্তু তোমাদের। আর এক্সটেন্সিভ কোনটা, ডিপেন্ড অন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সাবস্টেন্সের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি। এবার দেখো ডেনসিটি কি, মাস বাই ভলিউম। তাহলে ডেনসিটি যদি আমাদের মাস বাই ভলিউম হয়, তাহলে সেটা কি আমাদের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। ডেনসিটি কি, মাস বাই ভলিউম, মানে একক ভলিউমের মাসটাই হচ্ছে আমাদের ডেনসিটি। তো এটা কি পুরোটার উপর ডিপেন্ড করছে না। জল যদি তোমরা 1 বালতি নাও, তার যা ঘনত্ব,
তুমি 1 গ্লাস নিলেও তার ঘনত্ব সেম, তাহলে ডেন্সিটি ইন্টেন্সিভ প্রপার্টি বলো। হ্যাঁ, ডেন্সিটি ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না। টেম্পারেচার, তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 বালতি জল নিলে, তার মধ্যে আরো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আরো 1 গ্লাস জল ঢাললে, তাতে কি টেম্পারেচার বাড়বে না সেম থাকবে? সেম থাকবে, তাহলে এটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না। বোঝা গেছে? এবার প্রেশার, প্রেশারের ক্ষেত্রে কি হয়, পুরো পৃথিবীর ধরো বাতাসের প্রেশার কত বলা হয়? 1 ATM। এটা কি, এটা যত যদি বাতাস যত বেশি হবে, যত জায়গা বাড়বে, তত কি প্রেশার বাড়ে? ওরকম কোনো ব্যাপার নেই। প্রেশার মানে বোঝাচ্ছে যে একটা একক ক্ষেত্রফলে একটা ছোট জায়গায় কতটা তোমার বল প্রযুক্ত হচ্ছে বাতাসের দ্বারা, সেটাই হচ্ছে তার প্রেশার। এরকম যে কোনো প্রেশারটাই তুমি একক ক্ষেত্রফলের উপর মাপা হয়, যেটাই আমাদের একক ক্ষেত্রফলের উপর মাপা হচ্ছে সেটাই আমাদের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি। ভলিউম, এবার অ্যামাউন্ট যত বাড়বে ভলিউম কি তত বাড়তে থাকবে, তাহলে ভলিউম আমাদের কি হয়ে গেল? এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এটা ইন্টেন্সিভ প্রপার্টি নয়। জিনিসটা ক্লিয়ার হলো কি? তো সবাই একটা থামস আপ দিয়ে ভিডিওটা লাইক করে দিও, যে যারা এই পর্যন্ত দেখেছো। ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও যে এরপরে কোন চেপারটা করলে বা আলাদা করে তোমাদের দেখালে সুবিধা হবে। আর নোটের জন্য আমি আবারও বলে দিচ্ছি 7076297377 এই নাম্বারে একটা মেসেজ লিখবে, আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব। আর নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, পড়াশোনা করতে থাকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।